ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস, অবিস্মরণীয় পারফরম্যান্সের ৯ উইকেটের জয়, প্রধানমন্ত্রীর ভিডিও কলে খেলোয়াড়দের শুভেচ্ছা। বিএনপি ক্ষমতা এলেই ষড়যন্ত্রে নামে কিছু দল, চলমান গ্যাস বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পনার ফল বলেছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের দিল্লি সফরের অনুকূল পরিবেশ দেখছে না ঢাকা, শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত দেওয়ার তাগিদ। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়ন বৈধ, প্রার্থিতা প্রত্যাহার মঙ্গলবার, বৃহস্পতিবার হবে কেবলই নির্বাচনের আনুষ্ঠানিকতা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডারউইন টেস্ট, প্রত্যাশার সঙ্গে পারফরমেন্সের অবিস্মরণীয় মিশেলে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারালো টাইগাররা। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দলের জয় ৯ উইকেটে। অস্ট্রেলিয়ার দেওয়া ৫৭ রানের টার্গেট ১ উইকেট হারিয়েই টপকে যায় বাংলাদেশ। ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা পেসার হাসান মাহমুদ। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের মারপ্যাচে খেলা হচ্ছে বাংলাদেশের ভোরে। ঘুম ঘুম চোখে স্কোরবোর্ড দেখলে অনেকের ভ্রম মনে হতে পারে, চোখ কষলেও যদিও পাল্টাবে না চিত্র। অস্ট্রেলিয়ার মাটিতে অজিবধ, সেটাও বনেদি ক্রিকেট টেস্ট ম্যাচে ১.৫ দিন হাতে রেখে। যদিও প্রথম ৩ দিনের পারফরমেন্সেই আভাস পাওয়া যাচ্ছিল ডারউইনে হচ্ছে ইতিহাস। দিনের শুরুতেই ভেলকি দেখাতে শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিবিশে নীল অজি শিবির একে একে সাজঘরে ফিরেছেন অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যান। স্কোরবোর্ডে রান তখনও ২০৭। ইনিংস পরাজয় এড়াতেই প্রয়োজন আরও ১৯। শঙ্কার কালোমেঘ অজিদের চোখে মুখে। ঘরের মাঠে বাংলাদেশের পরাজয় সংখ্যা তো ছিলই, তার চাইতেও বেশি ভয় ইনিংস ব্যবধানে হারের লজ্জা। তাই তো বাংলাদেশের নেওয়া ২২৮ রানের লিড টপকে যেতেই মারারা স্টেডিয়ামের দর্শকদের স্বস্তির করতালি। ২৫০ রানে তাসকিনের আঘাত পড়ল অষ্টম উইকেট। বাংলাদেশের সামনে তখন বাধার প্রাচীর ক্যামেরুন গ্রিন। টেল এন্ডারদের নিয়ে পাড়ি দিচ্ছেন তাসমান সাগর, আক্রমণাত্মক ব্যাটিংয়ে পেলেন সেঞ্চুরি। তবে বাংলাদেশ তখন ক্ষুধার্ত বাঘ, জয়ের সর্বগ্রাসী নেশা চোখে মুখে। গ্রিনের কি সাধ্যি তাদের আটকায়। আবারও দৃশ্যপটে এই ম্যাচের হিরো হাসান মাহমুদ তুলে নিলেন ক্যামেরুন গ্রিনের উইকেট। দ্বিতীয় ইনিংসের তৃতীয়, ম্যাচে তার নবম শিকার। অজিবধের শেষটা হলো মেহেদী হাসান মিরাজের হাতে। ইনিংসে তার ৫ শিকার। টেস্ট ক্যারিয়ারে ১৫তম ফাইফার। ২৮৪ রানে থামল অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে রান তাড়া করা কঠিন, তবে হাতে যখন ১.৫ দিনের বেশি সময় ৫৭ রান টার্গেটের মধ্যে পড়ে না। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম ফিরলেন প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই। তাতে কি যায় আসে? সাদমান ইসলাম ও মুমিনুল হক জয়ের পটটা পাড়ি দিলেন হেসে খেলে আয়েশে। মুমিনুলের নামের পাশে অপরাজিত ৩০, সাদমান দাঁড়িয়ে ২৫ রানে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ডারউইনে ইতিহাস গড়ার সময়টায় প্রধানমন্ত্রী ছিলেন কিশোরগঞ্জের পথে। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। তিনি বলেন, দলে খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয় করবে। করার জন্য আসলে ইনশাআল্লাহ দেখা হবে। এগেইন কংগ্রাচুলেশন, অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল। স্বৈরাচারের মতো বিশৃঙ্খলাকারীদের রুখে দিতে হবে। মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদকে বিদায়ের পর দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময়। দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান। বর্তমান গ্যাস বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পনার ফল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম কিশোরগঞ্জে আসেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী সমর্থক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বেলা 11:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে আনুষ্ঠানিকভাবে মৎস্যজীবীদের মাঝে মাছের পোনা বিতরণ করেন সরকার প্রধান। এ সময় উপস্থিত জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য। যে কাজে মানুষের উপকার হবে সরকার সে কাজই করতে চায়। পর্যায়ক্রমে দেশের সব খালে মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানান তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা, এবং সে কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তবে উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র মেরামতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। গেল সরকারের অপরিকল্পিত উন্নয়নের সমালোচনা করে প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেন, দেশের এত উন্নয়ন হয়ে থাকলে বিদ্যুৎ গ্যাস সংকটে জনগণকে কেন কষ্ট পেতে হচ্ছে? যেভাবে স্বৈরাচার এই দেশের অর্থনীতি বলেন, এই দেশের পররাষ্ট্রনীতি বলেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে গেছিল, সেই আমরা সরকার গঠন করার পরে দেশের সকল অবস্থাকে আমরা ধ্বংসপ্রাপ্ত পেয়েছি। দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ সরকার করবে না বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম তারেক রহমানের কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, জনগণের ভাগ্যের পরিবর্তন সরকারের লক্ষ্য। সেজন্য জনগণ যে কাজ করলে উপকৃত হবে সেটিই করছে সরকার। জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, কটিয়াদি, কিশোরগঞ্জ। বর্তমান সরকারের কার্যক্রমের মূল্যায়ন করবে জনগণ। তবে দেশকে শক্তিশালী করা এবং জনস্বস্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, জন আস্থা ধরে রাখতে দক্ষতার ভিত্তিতে সরকার পরিচালনা করতে হবে। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অভূতপূর্ব জয়ের মধ্যে দিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর 180 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরই মধ্যে পূর্ণ হয়েছে সরকারের 6 মাস। চলমান মেয়াদে সামাজিক সুরক্ষা নিশ্চিতে কর্মসূচি গ্রহণের পাশাপাশি অর্থনীতির গতি ধরে রাখতে ইতিবাচক বেশ কয়েকটি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলছেন, ফ্যাসিস্টের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করার পথেই হাঁটছে বিএনপি সরকার। আমরা সেবকের দায়িত্ব নিয়েছি জনগণের ভোটের মাধ্যমে। আমরা সেই ওয়াদাগুলিকে পূরণ করার জন্য উদ্যোগ নিয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ধর্মীয় অভিভাবকদেরকে ভাতা প্রদান, তারপরে স্পোর্টস পার্সোনালিটিদেরকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে ভাতার আওতায় আনা, এই পদক্ষেপগুলি ভোটের কালির দাগ শুকানোর আগেই কিন্তু আমরা বাস্তবায়ন করেছি এবং ধারাবাহিকভাবে চলছে। আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দিয়েছি। অপরদিকে পার্লামেন্টে আমরা দেশের সমস্ত দল মিলে যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেটাও পার্লামেন্টে আমরা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছি। ফলে আইন এবং সেবা দুই ক্ষেত্রেই আমাদের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে। বিশ্লেষকরাও সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তারা বলছেন, মানুষের প্রত্যাশা পূরণে সেগুলো যথেষ্ট নয়। নতুন যে সরকার, গণতান্ত্রিক সরকার, তার অন্যতম প্রধান কাজটি ছিল অর্থাৎ এমপ্লয়াবিলিটি তৈরি করা, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই জায়গা থেকে আমরা খুব বেশি পরিমাণে আগ্রহ কিংবা উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। এটা হচ্ছে সরকারকে যদি আমি সমালোচনা করতে চাই, এটা হচ্ছে সমালোচনা। আর আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা, জননিরাপত্তার ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে। তৃতীয়ত যেটা বলবো, বাজারের অস্থিতিশীলতার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ। সফলতার জায়গায় হচ্ছে যে বড় মাপের কোনো ডিসরাপশন হয়নি। এটা হচ্ছে এক ধরনের, যেমন আমরা যেই ভায়োলেন্স প্রোন রাজনীতি দেখি,
সংঘর্ষপ্রবণ যে রাজনীতি, সেই রাজনীতির জায়গায় সরকার পার্লামেন্টটাকে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার দল এবং বিরোধী দল উভয়ে মিলে। 17 বছরে একটা একদলীয় শাসন হওয়ার কারণে এখানে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো গড়ে ওঠে নাই। ফলে এই চ্যালেঞ্জটাই বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ একদিনে মোকাবেলা করা যাবে না, এবং আমরা সে কারণেই দেশের সকল শক্তিকেই আমরা এই উপলব্ধির মধ্যে আনতে চাচ্ছি যে আমাদের সবাই মিলেই এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। জনতুষ্টি প্রকল্পের পাশাপাশি সরকারকে দেশ পুনর্গঠনের দ্রুতই মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। সেজন্য দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5 আগস্ট দিল্লিতে যেভাবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ নিজের অবস্থান পরিষ্কার করেছে বলেও জানান তিনি। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ জবাবের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। শহীদুল করিম আরও জানান, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে অনাগ্রাসন এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ প্রথম নীতি অব্যাহত রাখবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে আর কোনো বাধা রইল না মির্জা ফখরুলের। অন্যদিকে মনোনয়ন বৈধ হয়েছে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদেরও। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে কেবল আনুষ্ঠানিকতা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার বিএনপি জোটের পক্ষ থেকে একটি এবং জামায়াত জোটের পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রবিবার সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন। শুরুতেই 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বিএনপির প্রতিনিধি দলের উপস্থিতিতে জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ডক্টর আউলিয়া আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড। এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ, আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। তবে 11 দলীয় জোটের নেতারা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা ভোটদানে স্বাধীনতা পেত। প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন, সংবিধানে 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। আর বিএনপির নেতারা বলেন, প্রচলিত সংবিধান মেনেই চলতে চায় তাদের দল। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। 20 আগস্ট সংসদ অধিবেশনে বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি জোট মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ আছেন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর টিমে। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, এই মুহূর্তে প্রধানমন্ত্রী কোন কর্মসূচি চলছে জানাবেন? এই মুহূর্তে প্রধানমন্ত্রী কটিয়াটিতে আছেন।
কটিয়াদীর আচমিকা জর্জ ইনস্টিটিউট মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন কিছুক্ষণ আগে, এবং এখন আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তার আগে তিনি সকালে ঢাকা থেকে রওনা দেন এবং রওনা দিয়ে গাজীপুর হয়ে তিনি কিশোরগঞ্জে পৌঁছান। রাস্তার ধারে দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী সমর্থক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। পথের মধ্যে স্কুল ছাত্রছাত্রীদের দেখে তিনি সেখানে গাড়ি থেকে নেমে থেকে তিনি তাদেরকে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন এবং তারপরে তিনি পাকুন্দিয়ায় তিনি মৎস্য পোনা অবমুক্ত করেছেন এবং সেখানে উপস্থিত সুধী সমাবেশে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী যেটা বক্তব্য বলেছেন যে তিনি সবাইকে নিয়ে দেশ গড়তে চান এবং দেশকে মানুষের ভাগ্যের পরিবর্তনই তার লক্ষ্য, এবং যে জিনিস করলে যে কাজ করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেই কাজগুলি তিনি করতে চান। তিনি বলেন যে বিএনপি ক্ষমতায় আসলেই একটি দল বিশৃঙ্খলা শুরু করে এবং অতীতে যদি এত উন্নয়ন হয়ে থাকে তাহলে বিএনপির দায়িত্ব নিয়েছে মাত্র কয়েক মাসে। এখনই কেন ওই গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটে মানুষকে ভুগতে হচ্ছে? গত 17 বছরের আসলে উন্নয়ন কী হয়েছে সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কটিয়াদীর এই আচমিকা জর্জ ইনস্টিটিউশন মাঠে তিনি জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন। তারপরে তিনি সোলাকিয়া ঈদগাহ মাঠে যাবেন, সেখানে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং সরকারের নানা প্রকল্প তিনি উদ্বোধন করবেন এবং বিকেলে তিনি পুরাতন স্টেডিয়াম যেটি রয়েছে সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য উপাসনালয়ের ধর্মযাজক যারা রয়েছেন, সহকারী ধর্মযাজক, তাদের মধ্যে তিনি অনুদান প্রদান করবেন এবং সন্ধ্যার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তো এই ছিল কটিয়াদী থেকে সবশেষ খবর। এখন জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। চলে যাচ্ছি পরের সংবাদে। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী কার্যক্রম 3 সেপ্টেম্বর। রবিবার সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলার বিচারিক কার্যক্রমে হাজির করা হয় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহ 9 আসামিকে। ট্রাইব্যুনালে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে উবাইদুল কাদের সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের 3য় দিনের যুক্তি উপস্থাপন চলছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় গুমের ভুক্তভোগী একজন সাক্ষীর জেরা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। ভোর 5:30টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুবছড়ি বাজারে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। পুলিশ জানায়, গাড়িটি জব্দ করা হয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রায় 2 যুগ পর পুনঃখননে প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুরের বিশ্বখাল। মাত্র 3 মাস আগেও ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত থাকা খালটিতে এখন ডাকাতিয়া নদীর জোয়ার ভাটা প্রবাহিত হচ্ছে। এই খালকে ঘিরে স্থানীয় কৃষক সহ সর্বস্তরের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই খালটি খনন করেন। তখন এর নামকরণ করা হয় বিশ্বখাল। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এ খাল চাঁদপুর সদরের ডাকাতিয়া নদী থেকে শুরু হয়ে ঘুষেরঘাট এলাকা হয়ে মতলব দক্ষিণ উপজেলার উফাদি দক্ষিণ ইউনিয়নের মধ্য দিয়ে মেঘনা ধনাগোদা নদী পর্যন্ত বিস্তৃত। চলতি বছরের 16 মে এই খালের পুনঃখননের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রাণ ফিরে পায় খালটির অর্ধেকের বেশি এলাকা।
এতে এবারের বর্ষায় বন্যা হতে রক্ষা পেয়েছে কৃষক, জলাবদ্ধতা সৃষ্টি হয়নি ফসলি জমিতে। তবে খালটির বাকি অংশ দ্রুত পুনঃখননের দাবি স্থানীয়দের। বাকি সামনে আছে খনন, এরাও খনন করলে আরো জনগণ আরো সুবিধা হবে। পানি ব্যবহার করতে পারে, মানুষ চলাচল করতে পারে, ফাটের জায়গায় আইতে পারে, গাছ আনতে আছে। স্থানীয় কৃষি অধিদপ্তর বলছে খালটি সচল হওয়ায় কৃষিক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। যখন পানি সরে যাবে তখন আমরা আমাদের মৌসুমটা সময়মতো শুরু করতে পারবো, তথা আগাম আমরা পদক্ষেপ নিতে পারবো যে আমাদের এই বুড়ো মৌসুমে বিশেষ করে সরিষা, আলু, ভুট্টা, ধান এগুলো সময়মতো আমরা জমিতে রোপণ করতে পারবো। জেলা প্রশাসন জানিয়েছে খালটির 3 কিলোমিটার পুনঃখনন শেষ হয়েছে, বাকি অংশ পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকাতি নদী পর্যন্ত 1.5 কিলোমিটার বাকি আছে, আর এই দিকে আমাদের ঘোষেরহাট থেকে জমজমিয়া খাল পর্যন্ত আছে 6 কিলোমিটার। তো এই দুটোর জন্য আমরা বরাদ্দের জন্য চিঠি লিখছি ইনশাল্লাহ। তো এই বরাদ্দ পেয়ে গেলে আমরা খুব দ্রুত আমাদের অক্টোবর-নভেম্বর মাস থেকে আবার খাল খনন শুরু হবে। খালটি সচল রাখতে জনগণের সহযোগিতা প্রত্যাশা করেছেন স্থানীয় সংসদ সদস্য। 12টি খাল আগামী এই অর্থ বছরে খনন করা হবে। পর্যায়ক্রমে যত খাল আছে, এলজিডি, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা, ওয়াটার বোর্ড, সব খালই পুনর্খনন হবে। এসব খাল সচল থাকলে কৃষি উৎপাদন, মৎস্য চাষ, পরিবেশ ও আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।